আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 11 দলীয় জোটের যে 77 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে তাদের সংসদ সদস্য পদ বিলুপ্ত হইতে চলছে। অর্থাৎ এই 77 জন সংসদ সদস্য যেখান থেকে নির্বাচিত হয়েছিল, আগামী 90 দিনের মধ্যে এদের সংসদ সদস্য পদ শূন্য হয়ে যেতে পারে এবং সেখানে পুনরায় নির্বাচন হবে 77 জন। আপনারা জানেন যে এই যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল 12 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে, প্রায় 213+ বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে। আর জামায়াতে ইসলাম সহ 11 দলীয় জোট 77টি আসনে বিজয়ী হয়েছে তারা। আচ্ছা, এখন প্যাচটা লাগছে কোনখানে? আলী রিয়াজ, ওই যে আমেরিকার যে দালালটা আসছিল বাংলাদেশে, ডক্টর ইউনূস হায়ার করে যাকে নিয়ে আসছিল, প্যাচটা লাগাইছে সে। আচ্ছা, আলী রিয়াজ যে জুলাই চার্টার করছে, সংবিধান সংস্কার কমিটি যে ছিল, তারা যে জিনিসটা করেছে, যে জিনিসটা তারা লিখেছে, এটা তো হলো একটা, মনে করেন যে খসড়া। খসড়া কিভাবে হলো? যদিও এটার উপরে হানা ভোট হয়েছে, কিন্তু বাংলাদেশের সংবিধান এবং সকল আইনজ্ঞ, ব্যারিস্টার, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছেন, বা এই যে আমার কাছেও সংবিধান এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন, এই যে সংবিধান, এটা উঠাও, পড়ে গেছে। এই সংবিধানে কি বলে? সংবিধানে বলে, দেখেন, বিএনপি কিন্তু এই নির্বাচনে, এই এমপি ইলেকশনে তারা নির্বাচিত হয়েছে এমপি হিসেবে। তারা না, খালি যে 300 আসনে সংসদ নির্বাচন হয়েছেন, জনগণ তাদেরকে ভোট দিয়েছে কি জন্যে? এমপি হিসেবে তাদেরকে, সংসদ সদস্য হিসেবে তাদেরকে নির্বাচিত করছে। বাস, তাহলে তো তারা স্বভাবত কারণেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে তারা। তাহলে বিএনপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, জামাত সহ 11 দলীয় জোট, ওনারা 77 জন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। এখন মজার কথা হলো কি, আলী রিয়াজ বা সংস্কার কমিশন যে জুলাই চার্টার করছে বা সংবিধান সংস্কার করছে, সেইটা তো হলো ভাই একটা খসড়া। এইটা যখন আপনি, এখন যে সংবিধানটা, এই সংবিধানে কি ওটা ঢুকাইতে পারছেন? সারা পৃথিবীর স্বীকৃত নিয়ম হলো কি, সংসদে আলাপ আলোচনা কইরা সিদ্ধান্ত নিবে যে এইটাকে গণভোটে দেওয়া হোক। কিন্তু ইনারা তা না করে আগেই এটা গণভোটে দিয়েছেন। তো ভালো কথা, গণভোটে যে দিচ্ছেন, এখন এইটা সংবিধানের অংশ তো হয় নাই। কারণ সংবিধানের অংশ হইতে গেলে এটা সংসদে গৃহীত হইতে হবে, পাশ হইতে হবে। তাহলে যে জিনিসটা এখনো খসড়া আছে, সংবিধানের অংশ হয় নাই, সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনি কিভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে আপনি শপথ গ্রহণ করেন? এটা তো সংবিধান নাই। এই কারণে, যেহেতু আপনারা সংবিধান বহির্ভূতভাবে প্রথমত দুইটা কাজ করছেন, একটা হলো সংবিধান মোতাবেক আপনারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন, খুব ভালো কথা।
কিন্তু পরক্ষণেই যখন আপনি আবার ওই সংবিধান, আপনি যে সংবিধান মূলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন, সেই সংবিধানে নাই যেটা, পরক্ষণেই আবার আপনি শপথ গ্রহণ করলেন কিভাবে? সেহেতু যে মুহূর্ত থেকে জামায়াতের 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, ওই মুহূর্ত থেকে তাদের পূর্বের শপথ ভঙ্গ হয়ে গেছে সংসদ সদস্য হিসেবে, এবং ওই মুহূর্ত থেকেই তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশে 77টি আসনে কোনো সংসদ সদস্য নাই। এখন যদি কেউ গায়ের জোরে, এই যে গায়ের জোরে যদি থাকতে চায়, কেউ যদি সংবিধান লঙ্ঘন করতে চায়, সেটার কিন্তু একটা বিচার আছে, টুডে অন টুমরো। এটা থাকতে পারবে না তারা। অচিরেই হাইকোর্টে রিট হবে এবং সে প্রস্তুতি নিয়ে নিচ্ছে কিছু আইনজীবী। হাইকোর্টে গেলে পরে এটা তো আর টিকবে না। কারণ হলো কি, দেখেন, ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে হাইকোর্টের রেফারেন্ডাম নিয়ে, অনুমতি নেয়া। সেই হাইকোর্ট পরিচালিত হচ্ছে 72-এর সংবিধান মূলে, যেটা আমাদের এখন আছে। তাহলে ডক্টর ইউনূস সরকারও পরিচালিত হইতেছে সেই 72-এর সংবিধান মূলে। ডক্টর ইউনূস যে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন, সেই প্রেসিডেন্টও 72-এর সংবিধান মূলে নিয়োগ প্রাপ্ত। এবং এই যে এবারকার নির্বাচনটা যে হয়েছে, এই নির্বাচনটা যে হয়েছে, এটাও তো 72-এর সংবিধান মূলে নির্বাচন হয়েছে। এবং দেখেন, নির্বাচনের পরে শপথ গ্রহণ করার কথা স্পিকার, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, তারা না থাকলে, তারা যদি 3 দিন শপথ বাক্য পাঠ না করায়, তাহলে আপনি 72 ঘন্টার পরে সিইসি আপনাদের শপথ গ্রহণ করতে পারেন। তো ঘটনা তাই হলো, যেহেতু স্পিকার কোথায় আছে যারা নাই, ডেপুটি স্পিকার জেলে, 3 দিন তারা কিন্তু অপেক্ষা করছে সংবিধান মোতাবেক। নির্বাচিত সংসদ সদস্যরা 72 ঘন্টা সময় কিন্তু তারা এই সংবিধান মোতাবেক পার করছে। এই মজার ব্যাপার হলো, এই জামাতের 77 জন সংসদ সদস্য কিন্তু ওই সংবিধান মূলে 72 ঘন্টা তারা অপেক্ষা করছে, যে সিএসির কাছ থেকে সংবিধান মোতাবেক তারা শপথ গ্রহণ করছে। আবার ওই মুহূর্তে সংবিধান লঙ্ঘন করে তারা শপথ গ্রহণ করছে হলো সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে। তাহলে ওই মুহূর্তে কিন্তু সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের ওই শপথ, তারা ওই মুহূর্তে শপথ দিছে। কি শপথ দিছে? আমরা শপথ গ্রহণ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখব। কি শপথটা করলো? যে এই সংবিধান তারা সমুন্নত রাখবে অক্ষরে অক্ষরে। এইটা পাঠ করার 5 মিনিট পরেই তারা সংবিধান লঙ্ঘন করছে। তাহলে ওই শপথ নেওয়ার সাথে সাথেই কিন্তু তাদের সংসদ সদস্য পদ খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখন 77টা সংসদ সদস্য এরা নাই, এটা হলো শূন্য হয়ে গেছে সংবিধান লঙ্ঘনের কারণে। কারণ সংবিধানে তো এটা নাই। হ্যাঁ, আপনি ওখানে শপথ দিতে পারবেন কখন? এই যে সংসদ ডাকবেন, এই সংসদে 2/3 সংসদ সদস্যর ভোটে যদি এই সংস্কার কমিশন যেগুলো করে গেছে বা হানা ভোটে দিয়েছে, এগুলো যদি আপনারা সংসদে পাশ করেন, গৃহীত হয় 2/3 সদস্য, তখন সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তখন ওটা কি হবে? এই সংবিধানে চলে যাবে স্থায়ীভাবে। তখন আপনি এই সংবিধান মূলে আপনি শপথ নিতে পারবেন। কিন্তু যেহেতু এখনো আলী রিয়াজের সেই খসড়াই রয়ে গেছে, এদের যে হানা গণভোট, এটাও যেহেতু এখন পর্যন্ত বৈধতা পায় নাই সংসদে, সেহেতু এরা
মনে করেন যে এখন আর সংসদ সদস্য নাই 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 আগামী হয়তো 15 দিনের মধ্যে এটা ডিসাইড হয়ে যাবে, এটা হাইকোর্টে যাচ্ছে এই সপ্তাহে। আজকে হলো শুক্রবার 20 ফেব্রুয়ারি রাত এখন, আর কালকে হলো শনিবার, রোববারের দিন এটা হাইকোর্টে গেলে পারেই এই 77 জন সংসদ সদস্য এটা ইয়ে। জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দারি তো হলো জামাত ইসলাম। তারা যেভাবে শপথ নিল যে তারা জুলাই সনদ মানতে চায়, জুলাই সনদে স্পষ্টভাবে লেখা আছে, আপনারা কি জানেন যে প্রত্যেকটা দলকে 5% নারী সংসদকে মনোনীত করতে হবে। আপনার 5% নারী সংসদ সদস্যকে আপনার মনোনয়ন দিতে হবে। এটা এই যে সংস্কারে আসছে জুলাইয়ে, এবং সেই মোতাবেক বিএনপি দিচ্ছে হলো 4.7%, সামান্য একটু কম আছে, ওরা 5% পুরো করতে পারে নাই, কিন্তু ওনারা দিয়েছে নারীদেরকে। বাসদ মার্ক্সবাদী দেখলাম ওনারা বেশি দিচ্ছে 5%, ওই কমিউনিস্ট পার্টিও দিচ্ছে, আরো যারা দিচ্ছে কম বেশি, যাই হোক পুরো 5% না পারলেও দিচ্ছে। কিন্তু এই জামাত 11 দলীয় জোট, একজন নারীকেও তারা সংসদ সদস্য হিসেবে তারা নমিনেশন দেয় নাই। তাহলে এরা জুলাই গাদ্দার না? এরা বলছে যে আমরা জুলাই সনদ মাইনে শপথ গ্রহণ করব, যে ফাল পাততে পাততে যে শপথ নিতেছে আর সবাইকে বলতেছে যে এরা জুলাই গাদ্দার। ওনারা যে সবচেয়ে বড় জুলাই গদ্দার এটা তো আপনাদেরকে দেখাই দিলাম। জামাত হলো সবচেয়ে বড় হিপোক্রেট। হিপোক্রেট বুঝেন? পাঁচ 5% নারী, আপনি যদি জুলাই সনদ মানেন তাহলে 5% নারীকে তো আপনার মনোনয়ন দিতে হবে। তাহলে তো আপনি একজনকে দেন নাই, তো আপনি জুলাই সনদ মানেন না। একমাত্র মানে নাই হলো জামাত, এরা হলো জুলাই গাদ্দার। আবার দেখেন, নারীদেরকে এমপি করা যাবে না, এই জন্য তো নমিনেশন তারা দেয় নাই, নারী নেতৃত্ব মানবে না। 2001 সালে বিএনপির হাতে পায়ে ধরে এই জামায়াতের শফিকুর রহমান তার স্ত্রীকে এমপি করেছিল, আপনারা জানেন? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপির আমলে জামাতের এমপি ছিল, এই সিলেকশন এমপি ছিল এই শফিকুর রহমানের স্ত্রী। তাহলে কেন তার স্ত্রীকে যদি এমপি করা যেতে পারে, তাহলে তারা এই জুলাই সনদ মাইনা 5% নারীকে, একজন নারীকেও কেন তারা নমিনেশন দিল না? অর্থাৎ তারা নারী নেতৃত্ব হারাম। তাই তোমার বউ এমপি হলো কেমনে? আবার এখন যে 50 জন নারী সাংসদ হবে, এর মধ্যে এরা যেহেতু 77 জন, এরা কতজন পাবে এটা নিয়ে দেখেন বিশাল লবিং চলতেছে। মগবাজারে দেখেন নারীদের সিরিয়াল, কাকে কাকে করা হবে, মানে তারা তো পাবে 50টার মধ্যে। বিএনপি কতটি পাবে? সংখ্যা অনুপাতিক হারে তারাও নারী সংসদ পাবে। তাহলে এখন তারা আবার নারী সংসদ কিভাবে নিবে ওখান থেকে? এই জন্য বলছি জামাত হলো হিপোক্রেট। জামাত যা বলে তা করে না। জামাত ধার্মিক দল হলেও তারা ধর্ম মানে না। জামাত, আপনারা এখন কি বুঝলেন? এর চাইতে বড় হিপোক্রেট কেউ আছে? আপনাদেরকে দেখাই দিলাম যে জুলাই সনদ তারা অমান্য করছে, তারা মানে নাই। আর এরা এই যে সংসদ, তারা বলতেছে ফুল দেওয়া হারাম। আবার আজকে 21 ফেব্রুয়ারি দেখলাম ঘোষণা দিচ্ছে জামাতের আমির ফুল দিতে যাবে, কিন্তু ফুল দেওয়া কিন্তু তাদের জন্য হারাম। এত বছর 54 বছর বলে আসতেছে। 14 ডিসেম্বর বৌদ্ধভূমিতে শিবিরকে পাঠাইছে ফুল দিতে, কিন্তু তারা কিন্তু বলছে ফুল দেওয়া হারাম। এরই নাম হলো জামাত। এরা হলো জুলাই বেচতেছে। 13 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ইউনূসের সাথে মিলে চক্রান্ত করে তারা দখল করে রাখছিল, কিন্তু দেখেন ওনাদের সুবিধা মতো ওনারা কিন্তু জুলাই মানে না। এরা হলো জুলাই গাদ্দার। অতএব সাধু সাবধান, সোচ্চার হন। সংবিধান লঙ্ঘন করলে তার সাজা কিন্তু মৃত্যুদণ্ড। সংবিধান তারা লঙ্ঘন করছে, সংসদ সদস্য পদ চলে গেছে।
গতকাল রাত থেকে দেখেছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন শহীদ মিনারে ফুল দিচ্ছে বিভিন্ন দল। তবে দুঃখজনক একটা ঘটনা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একসময়কার বিএনপির দুর্দান্ত নেত্রী, যিনি কিনা গত 17 বছর গর্ব করে বলতেন যে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি টিভি টক শোতে গিয়ে কথা বলেছেন শহীদ মিনারে ফুল দিতে, তখন তাকেও বাধা দেওয়া হয়নি। হ্যাঁ, একটা নিয়ম বাংলাদেশে অলিখিত দাঁড়িয়ে গেছে, যখন যে সরকার থাকে আগে সরকারি দল এমপিরা দেয়, পরে যে বিভিন্ন দল দিতে পারে। সেখানে আপনারা কখনো দেখেননি যে বিএনপি কে কোনো ইয়ে থেকে মেরে ধরে বের করে দিয়েছে, ফুল ভেঙে দিয়েছে। তবে গতকালকে সর্বপ্রথম দেখা গেল রুমিনা ফাহাদ, উনি এমপি হিসেবে ওনার এলাকায় ওনার ফুল দেওয়ার প্রথম প্রায়োরিটি, কিন্তু ওনারই ফুল ভেঙে ওনাকে ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে বের করে দিয়েছে। এগুলো আপনারা সকলেই দেখেছেন, দুঃখজনক ঘটনা। আবার সেই জায়গায় জামাতের আমির যারা কিনে বাংলাদেশই চায় নাই, তারা সসম্মানে ফুল দিতে পেরেছেন। হায়রাজ রুমিনা ফারহানের বাবা কিন্তু এই আপনার ভাষা আন্দোলনের জন্য কাজ করেছিলেন, এটা প্রমাণিত সত্য কথা, সেটাকে অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের ভিসা সেন্টার খুলে দিয়ে বিরাট কিছু একটা মানে ইঙ্গিত বহন করে এটা নয়, কারণ ভারতবর্ষের কটা মানুষ বাংলাদেশে যায়। পরিবর্তে বাংলাদেশের যে ভিসা, সেটা ভারত কবে স্মুথ করছে তার উপরে নির্ভর করছে যে হ্যাঁ, সম্পর্কটা অনেকটা মসৃণ হতে চলেছে। কারণ বেশিরভাগ বাংলাদেশি মানুষ কিন্তু নির্ভর করে ভারতীয় চিকিৎসার উপরে, ভারতীয় ব্যবসার উপরে, ভারতীয় পর্যটনের উপরে। এখন আমাদের কাছে যা খবর আছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন, আমি তো আগেও বলেছি, বহুবার বলেছি, ভারতবর্ষ এখন বাংলাদেশকে আর অতটা বিশ্বাস করে না। সে যে সরকারই আসুক, এখানে যদি হাসিনা সরকারও আসতেন তাহলেও কিন্তু একেবারে উন্মুক্ত ভিসা আগের মতো দেওয়া হতো না। তার কারণ হচ্ছে এই যে ভারত বিদ্বেষী এত মানুষ এখন বাংলাদেশের মধ্যে রয়েছে, কে কি বোঝা খুব মুশকিল। মানে এখন একটা নিয়ম করা হয়েছে, একটা ওই স্ট্যান্ডার্ড নিয়ম আর কি, যে প্রত্যেকের ওই ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রোফাইল, সেগুলো তাদেরকে ওই লিখে দিতে হবে। ভিসার একটা কলম থাকবে, সেখানে তাদের লিখে দিতে হবে এবং সেগুলোকে চেক করা হবে। চেক করে ওখানে যদি আবার কোনো ফেক আবার একটা কোনো মানে জমা দেওয়া হয় বা আসলটা ধরা পড়ে, তাহলে পরে একবারে পাসপোর্টে একবার ধাপ্পা মেরে দেবে, নো এন্ট্রি ইন ইন্ডিয়া। আর যাদের ফ্রেশ থাকবে, এসব কোনো ব্যাপারের মধ্যে নেই, তারা ভিসা পেয়ে যাবে। সেই ট্রাভেল ভিসা হোক, সে ট্রানজিট হোক, মেডিকেল হোক, ট্যুরিজম হোক, সে তবে এটা পরীক্ষা করতে সময় লাগবে এবং দেওয়া হবে খুব সংক্ষিপ্ত আকারে। ধীরে 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 সংখ্যাটা বাড়বে। এখনই যে হুড়মুড় করে ভিসা দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু পাওয়াটা অন্যায়, অযৌক্তিক। অন্যায় বলবো না, অযৌক্তিক হবে। কেউ কেউ এটা রটিয়ে দিচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে এক ভদ্রলোক এসছেন কলকাতাতে, তিনি দেখাচ্ছেন সব নর্মাল আছে, সবাই ভুলভাল বোঝাচ্ছে, কি মিলন ট্রাভেলার্স না কি যেন, মিলন ট্রাভেলস, এই ধরনের একটা কিছু ভদ্রলোক। তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, দিল্লি ফিল্লিতেও ঘুরছেন। এখন দিল্লি ফিল্লির লোক তো অত তো বাংলাদেশে খেয়াল রাখে না। তুই একবার উড়িষ্যা যা, একবার বিহার যা, এক বিহারি 100 সে ভারী। ঈশান কিষান দেখছেন না, ঈশান কিষান, এক বিহারি সবসে ভারী। বিহার উড়িষ্যায় বাঙালি দেখলেই ধরে পেটাচ্ছে। আমাদের এখানে কাগজেও বেরিয়েছে, দীপ্তিমান বাবু নিশ্চয়ই খেয়াল করেছেন, যে উড়িষ্যায় বাংলাদেশি যা মানে বাংলায় কথা বললে তাকে 1000 রকম সন্দেহ করা হচ্ছে। এবং কেরলেও এখন এটা শুরু হয়েছে। কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এসব জায়গায় এখন যারা এই বাংলাদেশি রয়েছে, এমনকি বাঙালি রয়েছে, তারাও এখন হিন্দিতে কথা বলে।
তাদেরকে চার্জ করা হবে। মানে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক একটা ধারণা তৈরি হয়ে গেছে গোটা ভারতবর্ষে। আগে দক্ষিণটা বাদ ছিল, এখন দেখছি দক্ষিণটাও ঢুকে গেছে এই ছোঁয়াচে রোগের মতো, ভাইরাসের মতো। বাংলা থেকে লোক গেলেও তাদেরও কিন্তু সন্দেহের চোখে দেখা হচ্ছে। এখন আমরা এখন হিন্দি বলতে বলতে অভ্যস্ত, যেমন ওরা বোঝে যে এটা হচ্ছে বাঙালিদের হিন্দি। তো ওরা জিজ্ঞেস করবে, ও আপ ভদ্রলোক হ্যাঁ, তুমি তার মানে বুঝে নিতে হবে তুমি কলকাতার লোক। हम भद्रलोक नहीं है, हमारा नाम অমুক হ্যাঁ, প্যাদানি শুরু হয়ে যাবে। ভদ্রলোক মানে হচ্ছে তুমি হচ্ছে ওদের কাছে হচ্ছে বাঙালি। হ্যাঁ मैं ভদ্রলোক हूँ, বলো আইয়ে আইয়ে বৈঠিয়ে দাদা, ঠিক আছে। ওখানে গেলে, তোমাদের ওখানে গেলে কিছু টার্ম আছে যা জিজ্ঞেস করলে আমি সদুত্তর না দিতে পারলে তোমরা ধরে ফেলবে আমি ভারতীয়। মানে ভারতবর্ষ এখন চূড়ান্ত সতর্ক হয়ে গেছে বাংলাদেশের ব্যাপারে, এত ভারত বিরোধী। কালকে আমি একটা চ্যানেল দেখছিলাম, দেখছিলাম সুলতানা আপার একটা চ্যানেল। সেখানে সুলতানা আপা। পান্নালাল নাকি একজন এসেছিলেন, পান্নাবাবু একজন, তিনি কোনো কাগজের সম্পাদক ছিলেন। মঞ্জুরুল করিম তিনি পান্না। বলছেন যে হ্যাঁ, না না মঞ্জুরুল না, কি তাহলে? পান্না যেন, পান্না দিয়ে শুরু। তো যাই হোক, তিনি ভোরের কাগজে কাজ করেছেন, আরো কত কত কাগজের নাম টাম বললেন। আমি অর্ধেক এটা শুনে না, আমি তারপরে তো ওনাকে টেলিফোন করেছি, সুলতানা আপাকে আমি টেলিফোন করেছি। টেলিফোন করে আমি বললাম যে আপনি যে এই ইন্টারভিউটা করেছেন এটা তো পুরোপুরি ভারত বিরোধী, পুরোপুরি আচ্ছা। ভারত বিরোধী। কারণ আপনি বলছেন ভারতকে দিয়েছি আমরা, ভারত আমাদের বদলে কি দিয়েছে। আমি এটাও মানছি, এটা কিন্তু শেখ হাসিনা বলেছিলেন ভারতকে আমরা এত দিয়েছি যে ভারতের আর কিছু চাওয়ার নেই। অথচ দিন শেষে দেখা গেল ভারতবর্ষই কিন্তু বাংলাদেশকে দিয়ে এসেছে, যে জল থেকে কারেন্ট অব্দি, খাদ্য পানীয় সব, ট্রান্সশিপমেন্ট, 30 বিলিয়নের ক্রেডিট লাইন, 30 বিলিয়নের ক্রেডিট লাইন। আর বাংলাদেশ কি দিয়েছে? বাংলাদেশ দিয়েছে যে একটা ওখান থেকে একটা রুট বের করে আমাদের 7 সিস্টারে দেওয়া, এই একটা। আর ওই আমাদের চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমাদের 7 সিস্টারে খাবার পাঠানো আর অন্য জিনিস পাঠানো, এইটা ব্যবহার করার জন্য বাংলাদেশে কিন্তু ভারতকে টাকা দিতে হতো। কিন্তু এই ট্রান্সশিপমেন্টের জন্য ভারত কিন্তু কোনো চার্জ করতো না, বাংলাদেশকে কোনো আর্থিকভাবে চার্জ করতো না, শুধু ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দিয়েছিল, আপনারা আপনাদের ব্যবসাটাকে উন্নত করুন। তা আমার কথা হচ্ছে, যে ভদ্রলোক বলছিলেন তার এইটুকু জ্ঞান থাকা উচিত যে ভারতবর্ষ মেনে নিয়েছিল সবকিছু, যে শেখ হাসিনা আমার নর্থ ইস্টের নিরাপত্তা দিচ্ছে। ভারতবর্ষ চেয়েছিল একটা সুস্থ বাংলাদেশ, যাতে আমি নিরাপদে থাকতে পারি, তার জন্য বাংলাদেশকে সবকিছু দিয়েছিল। কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কোনটা ঠিক কোনটা বেঠিকাই বলছি না, আমি বলছি উনি যে বক্তব্যটা এক পেশ করলেন সেটা সম্পূর্ণ ভারত বিরোধী হয়ে দাঁড়ালো। আমি সেটাই সুলতানা আপাকে বললাম যে আপনি অস্বীকার করেন এই জিনিসগুলো কি ভারত দেয়নি? ভারত শুধু একটাই জিনিস চেয়েছিল, বাংলাদেশের স্থিতিশীলতা, যাতে ভারতবর্ষ সুস্থির থাকতে পারে। এটা তো বললেন না আপনারা। 1 ঘন্টা 15 মিনিটের অনুষ্ঠানে পুরো শুনলাম, একবারও বললেন না তো। আজকে মনে করুন আরএন কাউ 74 সালে যখন বঙ্গবন্ধু যখন মারা যান, তার আগের বছর আরএন কাউ গিয়ে ওনাকে বলেছিলেন যে আপনি কিন্তু অ্যাসাসিনেটেড হবেন, আপনি বাংলাদেশ ছাড়ুন। উনি বলেছিলেন না, আমার বাঙালি ভাইয়েরা আমার বুকে গুলি করতে পারে না, গুলি খেলেন।
এক সমান্তরাল একটা ব্যালেন্স করে উনি চলতেন। হ্যাঁ তাহলে উনি কখনো বলতেন না ইন্দিরা গান্ধীকে আপনি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সৈন্য ফিরিয়ে নিন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে নাকি আওয়ামী লীগকে ফেরাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন হবে, যে শব্দে ব্যাখ্যা করেন না কেন, বাস্তবতা এই যে আওয়ামী লীগের অংশ থেকে এখন জয় জয়কার। জয় জয়কার কোথায়? ভোটে তার একটা অন্যতম প্রভাব ছিল। ভোটে সে বিএনপির বাক্স ভরেছে, ভোট দিয়েছে। সেই একটা অবদান তো আছে। বিএনপির ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট যখন যোগ হয়েছে, এটা অপ্রতিরোধ্য একটা শক্তি বাংলাদেশের। এবং এরপর তার অফিসগুলো লাগাতার খুলছে। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলার খবর পাওয়া গেছে। আজ এরপরে আরো 2 জায়গায় ঘটেছে। আমরা যশোরে শুনেছি, যশোরের খবর হচ্ছে যে যশোরে এখনো নিষিদ্ধ ঘোষিত, বলতে হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা গিয়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে সেখানে কথা বলেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন এবং তারা বেশ কিছুটা সময় ওখানে পার করেছেন এই সময়ের মধ্যে দিয়ে, এবং তারা সেখানে ভিডিও করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তার চেয়ে আরেকটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে, যে ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে গত 17 মাসে অকল্পনীয়। ধানমন্ডি 32 বা ধানমন্ডি 3 নাম্বার, মানে আওয়ামী লীগের যে অফিসগুলো, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পর, বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, সেটার পর আপনার ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের যে 3 নম্বরের যে আওয়ামী লীগের অফিস 3-এর এতে, সেই অফিসটি 3-এর অফিসটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তাদের জমজমাট নেতাকর্মীর একটি একটি অবস্থান ছিল সেখান থেকে। তো সেই জায়গাটায় আপনার আওয়ামী লীগের নেত্রীরা, যুব মহিলা লীগের নেত্রীরা সেখানে তারা জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা স্লোগান দিয়েছেন, তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সেটে দিয়েছেন। এবার আসুন মূল বিশ্লেষণে। ঘটনা কি? ঘটনা কোন দিকে গড়াচ্ছে? ঘটনা গড়াচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে জনপ্রতিনিধি কারা হবেন এইটার উপরে বিএনপি এবং আওয়ামী লীগের সাংঘাতিক একটা চোখ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবার বিএনপির মধ্যে 2 ধারায় আলাপ আগাচ্ছে। বিএনপি হঠাৎ করেই নিজেরা ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেটা তারা প্রত্যাহার করে নেবেন। এই জায়গাটায় বিএনপি সরকার যেতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে বলেই অনেকের ধারণা। তাদের ধারণা যে সামনে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে বিএনপি একটা কৌশলী ভূমিকা পালন করবে। কৌশলী ভূমিকাটা এমন হতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটো একই সঙ্গে হতে পারে। সেই প্রত্যাহারটা খুব কারিগরি ভাবে হতে পারে, খুব কৌশলগত ভাবে হতে পারে। সেই কৌশলগতটা কি? কৌশলগতটা হচ্ছে যে দেখা গেল সংসদে এই আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে সন্ত্রাস দমন অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে উপস্থাপনই করা হলো না। যদি বিএনপি সেটা পাশ না করার ইচ্ছা থাকে তাহলে উপস্থাপন করা হলো না। উপস্থাপন করা যদি না হয় তাহলে সেটি অটোমেটিকলি আর পাশের ব্যাপার আসে না। ফলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যায় এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা সন্ত্রাস দমন অধ্যাদেশের মাধ্যমে আইনের জেলখানায় আছেন তারা মুক্তি পেয়ে যায়। এই একটা কৌশলে গেলে এবং একই সময় যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা যায়, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিএনপি সেটাও বলতে পারবে, কিন্তু মাঠে এসে হঠাৎ করেই আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তাদের বিএনপির প্রতি কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না। কারণ আগামী নির্বাচনকে সুষ্ঠু না হওয়ার কোনো পথে নেয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে পর্যবেক্ষণ দিচ্ছে না। ফলে এই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কোন কৌশলে বিএনপি আগাবে সেটাই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার হচ্ছে, এটা অনেকটা সময়ের ব্যাপার। এখন বলা যায় যে এটা বাস্তবতা সেদিকে যাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকছে না, এই বিএনপি সরকারের হাত দিয়ে সেটা প্রত্যাহার হবে। তবে কবে কিভাবে হবে এইটা অনেকটা ডিপেন্ড করছে এখন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপরের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। নাকি আওয়ামী লীগকে ফেরাবে নাকি আওয়ামী লীগ পুনর্বাসন হবে, যে শব্দে ব্যাখ্যা করেন না কেন, বাস্তবতা এই যে আওয়ামী লীগের অংশ থেকে এখন জয় জয়কার। জয় জয়কার কোথায়? ভোটে তার একটা অন্যতম প্রভাব ছিল। ভোটে সে বিএনপির বাক্স ভরেছে, ভোট দিয়েছে। সেই
একটা অবদান তো আছে, বিএনপির ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট যখন যোগ হয়েছে, কিন্তু অপ্রতিরোধ্য একটা শক্তি বাংলাদেশে। এবং এরপর তার অফিসগুলো লাগাতার খুলছে। আমি গতকাল পর্যন্ত আপনাদেরকে আলোচনায় বলেছিলাম